গণহত্যা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে এটি প্রমাণিত হয়ে যায় কিনা আপনি কি একটু বিশ্লেষণ করবেন কিনা? দেখুন, এটা খুব মজার, খুব ইন্টারেস্টিং। যিনি স্পিকার তিনি মহান মুক্তিযুদ্ধের একটা সেক্টরের অধীনে অধিনায়ক ছিলেন। যিনি উপস্থাপন করেছেন তিনি দাবি করেন তিনি যে দলটি করেন সেই দলের প্রধান মুক্তিযোদ্ধা ছিলেন এবং একটি সেক্টরের কমান্ডার ছিলেন। তাদের উদ্ধৃতি দিচ্ছে, কাদের আবেদনের উদ্ধৃতি দিচ্ছে? আমার মুক্তিযুদ্ধকালীন সময় যারা গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, বাড়িঘর পুড়িয়েছে, নৈরাজ্যতা করেছে, ধর্মান্তরিত করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে এবং আদালতের রায়ে সেই সময়ে জড়িতদের অনেকের দণ্ড হয়েছে, সুপ্রিম কোর্টে সেই দণ্ড বহাল হয়েছে, সেই দণ্ড কার্যকর হয়েছে এবং দল হিসাবে আদালতের রায়ে তারা নিষিদ্ধ হয়ে গেছিল। সেই ৭১-এ যারা গণহত্যা করেছে সেই গণহত্যাকারীদের নিবেদনের প্রেক্ষিতে নিষিদ্ধ করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্পিকার কেউই এই শব্দটা আওয়ামী লীগ শব্দটা বললেন না, এর পেছনের কারণ কি? দেখুন, তানভীর লজ্জা পাইতেছে, কারণ স্পিকার মেজর হাফিজ সাহেব এই বিরোধী দলীয় নেতা, বিরোধী দল এদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সালাউদ্দিনের দলের প্রধান যিনি জিয়র রহমান, তিনি এই ৭১-এর পরাজিত শক্তি যারা এখন বিরোধী দলে বসা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং জিয়র রহমানের একটি জাতির জন্ম নামক যে আর্টিকেলটি, যেটা দৈনিক বাংলা এবং বিচিত্রায় ছাপা হয়েছিল, সেখানেও তিনি নিজে লিখেছিলেন। ফলে তাদের নেতারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতার হালুয়া রুটিকে রক্ষা করার জন্য সেই ৭১-এর নেতৃত্ব দানকারী দলকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপনে স্পিকারও দেখবেন, স্পিকার কিন্তু ম্লান অবস্থায় ছিল, হাস্যোজ্জ্বল ছিল না। আবিষ্কার করা হইলো, ওনাকে গ্রেফতার করা হইলো এবং উনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন তাও কেউ জানে না। শুধু আইএসপিআর এর একটা প্রজ্ঞাপন থেকে আমরা জানতে পারলাম যে সেনানিবাসে যারা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন, আপনিও বললেন যে ৪ নম্বরে ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। হঠাৎ করে সেনা হেফাজত থেকে উনি কোথায় চলে গিয়েছিলেন কেউ জানে না, কোন আয়না ঘরে ছিলেন তাও জানি না, এখন হঠাৎ করে ওনারে গ্রেফতার করা হয়েছে। প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগের শক্তিটা হচ্ছে বাংলাদেশের মানুষ, কারণ আওয়ামী লীগকে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন। কেউ যদি আপনাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করে হত্যাকাণ্ড ঘটিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়, সেটি আপনারা দমন করতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার দায়টি তো আপনাকে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা উদ্ধৃত করেছেন যে বিরোধী দলীয় নেতা এবং এনসিপি আবেদন করেছিল, আন্দোলন করেছিল। তো আন্দোলন এবং আবেদন করলেই কি গণহত্যা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে এটি প্রমাণিত হয়ে যায় কিনা আপনি কি একটু বিশ্লেষণ করবেন কিনা? দেখুন, এটা খুব মজার, খুব ইন্টারেস্টিং। যিনি স্পিকার তিনি মহান মুক্তিযুদ্ধের একটা সেক্টরের অধীনে অধিনায়ক ছিলেন। যিনি উপস্থাপন করেছেন তিনি দাবি করেন তিনি যে দলটি করেন সেই দলের প্রধান মুক্তিযোদ্ধা ছিলেন এবং একটি সেক্টরের কমান্ডার ছিলেন। তাদের উদ্ধৃতি দিচ্ছে, কাদের আবেদনের উদ্ধৃতি দিচ্ছে? আমার মুক্তিযুদ্ধকালীন সময় যারা গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, বাড়িঘর পুড়িয়েছে, নৈরাজ্যতা করেছে, ধর্মান্তরিত করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে এবং আদালতের রায়ে সেই সময়ে জড়িতদের অনেকের দণ্ড হয়েছে, সুপ্রিম কোর্টে সেই দণ্ড বহাল হয়েছে, সেই দণ্ড কার্যকর হয়েছে এবং দল হিসাবে আদালতের রায়ে তারা নিষিদ্ধ হয়ে গেছিল। সেই ৭১-এ যারা গণহত্যা করেছে সেই গণহত্যাকারীদের নিবেদনের প্রেক্ষিতে নিষিদ্ধ করেছে। তো তারা তো করবেই, কারণ ৭১-এ তারা যে অপরাধটা করেছিল সেই সময়ের নেতৃত্বে ছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পক্ষে থেকে তারা যে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার তাদের কোলাবরেটর অ্যাক্টে হয়েছে এবং তারপর মানবতা বিরোধী অপরাধের আইনে হয়েছে এবং সেখানে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফাঁসি কার্যকর হয়েছে। তো যারা ৭১-এর অপরাধ করেছে, যারা গণহত্যা করেছে, সেই গণহত্যাকারীদের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যারা নিয়েছে তারা ভুলে গেছে
যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং আজকের স্পিকার এরা যুদ্ধ করেছিলেন ওই অপর প্রান্তে যারা আবেদনকারী, এই আবেদনকারীদের বিরুদ্ধে। ফলে ৭১-এর পরাজিত শক্তিদের আবেদনের প্রেক্ষিতে ৭১-এর নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার ভিতর থেকে প্রতীয়মান হয় যে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এটা করা হচ্ছে। আচ্ছা, আপনি একজন আইনজীবী, আইনজীবীরা তো কৌশল প্রয়োগ করেন। আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কোথাও আওয়ামী লীগ শব্দটা আসে নাই। তা আপনারা কেন মনে করছেন আওয়ামী লীগকেই নিষিদ্ধ করা হয়েছে? আওয়ামী লীগ শব্দটা তো আমি শুনিও নাই এখানে। না, বিলের ভিতরে আছে, ওই যে বিলটা বিলের ভেতরে আছে। তো তাহলে এটা কি কৌশলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্পিকার কেউই এই শব্দটা আওয়ামী লীগ শব্দটা বললেন না, এর পেছনের কারণ কি? দেখুন, তানভীর লজ্জা পাইতেছে, কারণ স্পিকার মেজর হাফিজ সাহেব এই বিরোধী দলীয় নেতা, বিরোধী দল এদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সালাউদ্দিনের দলের প্রধান যিনি জিয়াউর রহমান, তিনি এই ৭১-এর পরাজিত শক্তি যারা এখন বিরোধী দলে বসা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এবং জিয়াউর রহমানের একটি জাতির জন্ম নামক যে আর্টিকেলটি, যেটা দৈনিক বাংলা এবং বিচিত্রায় ছাপা হয়েছিল, সেখানেও তিনি নিজে লিখেছিলেন। ফলে তাদের নেতারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতার হালুয়া রুটিকে রক্ষা করার জন্য সেই ৭১-এর নেতৃত্ব দানকারী দলকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপনে স্পিকারও দেখবেন, স্পিকার কিন্তু ম্লান অবস্থায় ছিল, হাস্যোজ্জ্বল ছিল না। আবার ওই যিনি উত্থাপন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা উত্থাপন করা স্বাভাবিক ছিল আইনমন্ত্রীর, এনিওয়ে যিনি উত্থাপন করছেন তাকেও কিন্তু মনে হচ্ছে না জড়তার ভিতর থেকে উত্থাপন করতেছেন, অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য বিষ পান করতেছে তারা। এখন আপনারা কি পান করে এত শক্তিশালী? ওনারা ক্ষমতায় থেকে বিষ পান করছেন, আপনারা ক্ষমতার বাইরে থেকে এখন কি পান করলে আপনারা আবারও রাজনীতিতে ফিরতে পারবেন? সেই তরিকাটা একটু আপনি যদি একটু আপনাদের নেতাকর্মীদেরকে বলেন। আপনারা নিষিদ্ধ, তারপর আপনাদের কার্যক্রম নিষিদ্ধ। আপনার সম্প্রতি আমরা দেখলাম ২১ মাস পর আপনাদের স্পিকারকে হঠাৎ আবিষ্কার করা হইল, ওনাকে গ্রেফতার করা হইল। এবং উনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন তাও কেউ জানে না। শুধু আইএসপিআর এর একটা প্রজ্ঞাপন থেকে আমরা জানতে পারলাম যে সেনানিবাসে যারা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন, আপনিও বললেন যে ৪ নম্বরে ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তো হঠাৎ করে সেনা হেফাজত থেকে উনি কোথায় চলে গেছিলেন কেউ জানে না, কোন আয়না ঘরে ছিলেন তাও জানি না। এখন হঠাৎ করে ওনারে গ্রেফতার করা হয়েছে। প্রথম কথাটা হচ্ছে, আওয়ামী লীগের শক্তিটা হচ্ছে বাংলাদেশের মানুষ, কারণ আওয়ামী লীগকে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন। তো এই সন্ত্রাস করে কি কি করছে সেই বিষয়টা একটু না বললে ভুলে যাব আমরা। ধরেন, সন্ত্রাস করে ৫২-র ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছে, সন্ত্রাস করে ৫৪-র যুক্ত ফ্রন্টে ভূমিকা রেখেছে, সন্ত্রাস করে ৬২-র হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন করেছে, সন্ত্রাস করে বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা ৬ দফা দিয়েছে, সন্ত্রাস করে আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন করেছে, সন্ত্রাস করে ৬৯-এর গণ অভ্যুত্থান করেছে, সন্ত্রাস করে নির্বাচন আদায় করে দেশের অবিভক্ত পাকিস্তানের সর্বোচ্চ ম্যান্ডেট এনেছে, সন্ত্রাস করে মুক্তিযুদ্ধের মধ্য থেকে দেশকে স্বাধীন করে দিয়েছে, সন্ত্রাস করে একটি অধপতিত রাষ্ট্রকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রতিটি এলাকায় ইন্টারনেট, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, পদ্মা সেতু, মেট্রো রেল, কত কিছু বলবো, এই সব কিছু হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনের অবদান। ফলে এই সন্ত্রাসী সংগঠনটা হলো মানুষের আত্মার ভিতরে আছে। অভ্যুত্থানে হত্যাকাণ্ড হয়েছে বা জুলাই অভ্যুত্থানে যে ম্যাসাকার হয়েছে সেটাও তো আপনাদের অবদান, এটাও তো স্বীকার করতে হবে। নো নো নো, এইখানে আমাদের অবদান না, এইখানে যারা স্বীকারোক্তি করছে, তানভীর আপনি একজন সাংবাদিক, সচেতন মানুষ, এইটা নেতৃত্ব দানকারী যে ব্যক্তি, তার সম্পর্কে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার ৫ বছর আগের থেকে বলে আসতেছিল, যেই ব্যক্তি ক্ষমতা দখল করতে চায় এই ব্যক্তি বিদেশিদের নিয়ে আমার পূর্ব সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু দায়িত্বে যেহেতু আপনারা ছিলেন, কেউ যদি আপনাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করে
হত্যাকাণ্ড ঘটিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়, সেটি আপনারা দমন করতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার দায়টি তো আপনাকে নিতে হবে। আপনারা তো পারেন নাই। সেই হত্যাকাণ্ড ঠেকানোর সমস্ত মেকানিজম আপনার কাছে ছিল, সেটি আপনি নিয়ন্ত্রণ হারিয়েছেন।